সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো হৃদরোগ চিকিৎসা ইসিপি যাদের জন্য প্রযোজ্য। আমাদের সাথে আজ এদেশের দুজন স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার সৈয়দ আসিফ ইকবাল, অবসরপ্রাপ্ত প্রাক্তন উপদেষ্টা, মেডিসিন বিশেষজ্ঞ, সিএমএইচ, ঢাকা। এবং আমাদের সাথে আরও রয়েছেন মোহাম্মদ লোকমান হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, আলোক হেলথ কেয়ার। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের দুজনকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমি আসবো অধ্যাপক ডাক্তার আসিফ ইকবাল স্যারের কাছে। স্যার, ইসিপি ব্যবহারের কথা আমরা ইদানিং বেশ শুনছি। রিসেন্টলি একটা মডার্ন টেকনোলজি হৃদরোগে ব্যবহার করা হচ্ছে। আরও আমরা এই বিষয়ে আরও অনেক কিছু জানবো। তো প্রথমে স্যার, আমাদের দর্শকদের উপযোগী করে একদম গল্পের ছলে যদি বলে দিতেন যে আসলে ইসিপিটা কি এবং কিভাবে এটা আসলে হৃদরোগে ব্যবহৃত হচ্ছে। আসলে হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। ইসিপিটা দিয়ে অ্যাব্রিভিয়েট করলে হয় এনহ্যান্স এক্সটার্নাল কাউন্টার পালসেশন। মানে কি, আমাদের হার্ট তো পালস করে, এর এগেনস্টে সেও কিছু পালস করে হার্ট যে পালসেশন করে ব্লাডটা ছড়িয়ে দেয়, ও ব্লাডটা এগেনস্ট পালসেশন করে ছড়িয়ে দেয়। দেয়ার ইজ এ মানে একটা মেকানিক্যাল ইফেক্ট এবং বায়োকেমিক্যাল ইফেক্ট হয় ব্লাডের মধ্যে। সেটার এই বেনিফিটটা নিয়েই কিন্তু এই ইসিপির তৈরি, ইসিপির মানে রেজাল্টটা আসে। আসলে এটা কিন্তু অনেক পুরনো জিনিস, প্রায় 100 কি 150 বছর পুরনো জিনিস। মানে চাইনিজ মেডিসিনে তখন এই ট্যাপিং বলে একটা কথা ছিল। মানে ট্যাপিং করলে হার্ট ভালো হয়ে যেত। যেমন এই যে ট্যাপিং, একটা আজকাল তাইচিতে দেখতে পাবে যে এই যে ট্যাপিং করলে এখানে কিছু ধমনী আছে, এখানে কিছু ধমনী আছে, এখানে কিছু ধমনী আছে, এখানে কিছু। এই ট্যাপিং করলে হার্ট, এটা নাকি 20 বার করে ট্যাপিং করলে, এটা ওল্ড ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, ট্যাপিং করলে নাকি হার্টের সার্কুলেশন ভালো থাকে। তো এইটা কিন্তু হাউ ইট ইজ পসিবল? এইখানে ট্যাপিং করলে এই ব্লাডগুলো তখন রিভার্স ফ্লো করে হার্টের মধ্যে, যে ওই যে ধমনীগুলো যে সাপ্লাই করে, ওই ধমনীগুলোকে সে এনলার্জ করে দেয়। এনলার্জ করার সঙ্গে সঙ্গে ধমনী যখন এনলার্জ হয়, তখন ধমনী এনলার্জ হওয়ার সঙ্গে কিন্তু অনেক বায়োকেমিক্যাল মেডিয়েটার্স রিলিজ হয়, জাস্ট এরকম ট্যাপিং করে, এরকম 20 বার এরকম। জাস্ট আজকাল ইউটিউবে গেলে এভরিবডি ক্যান সি ইট, এবং এখনও কিন্তু করছে চাইনিজ মেডিসিনে। এইখান থেকেই এর জিনিসটা শুরু। তারপর থেকে আস্তে 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 এটা একটা কিছু না, এটা জাস্ট আমরা যখন ব্লাড প্রেশারের কাফ বাঁধি, এরকম কাফ 3টা সেট কাফ পায়ে, এইখানে দুইখানে এবং মাজায় কাফ দিয়ে এটাকে আমরা কাউন্টার পালসেশন করি হার্টের তালে। এখানে আমরা ইসিজি যেরকম লিড লাগাই, এরকম লিড লাগানোর পর ওটার তালে তালে হার্ট যখন কন্ট্রাক্ট করে ও তখন রেস্ট নেয়, আর হার্ট যখন রেস্ট নেয় ও তখন কন্ট্রাক্ট করে। ইট ইজ জাস্ট লাইক দিস। তাই এই যখন পাম্প করে তখন ব্লাড ভেসেলের মধ্যে তখন রক্ত চলে যায়, আবার ও যখন রেস্ট নেয় তখন ব্লাড ফেরত আসে, ও তখন পাম্প করে, তখন ওই পাম্পটা অগমেন্টেশন করে। তাই আর্টারি এবং ভেইন দুই দিকেই সে কিন্তু এই কন্ট্রাকশনটা করলে হচ্ছে কি, যে এই যে ফ্লো অফ ব্লাড, এতে হচ্ছে কি এর ডায়াস্টোলিক প্রেশার, এগুলো তো কিছু কিছু টার্ম আছে, আমি এগুলো বলতে চাচ্ছি না, এগুলো সাধারণ জনগণের জন্য না। মোদ্দা কথা হচ্ছে ধমনীগুলো মোটা হয় কিভাবে? 1 নম্বর হচ্ছে মেকানিক্যাল প্রেশারে মোটা হয়, আরও কিছু মেডিয়েটার্স বের হয়, এই মেডিয়েটার্সগুলো মোটা করে দেয়। তাহলে আমরা বলি যে ইসিপিটা নাকি ব্যবহার হয় হার্ট ব্লক হলে। তাহলে ব্লকটা কীভাবে পরিষ্কার করে? এইটাই হচ্ছে কথা, ব্লকটা কীভাবে পরিষ্কার করে। ব্লক পরিষ্কার করারও কিন্তু ওই একই মেকানিজম, কিন্তু ব্লকের ওই পাশে যে, যেমন একটা জাস্ট একটা বাঁধের কথা চিন্তা করি, বাঁধ দেওয়া থাকলে পানি তো আটকে গেলে যখন এই পাশ থেকে যখন পাম্পিং করে পানি দেওয়া হয়, তাহলে একটা এজে কিন্তু একটা সময় আসে ওই বাঁধ ভেঙে তখন পানি চলে আসে। যদি না আসতে পারে, 100% বাদ দিয়ে দিলাম, একেবারেই পানি আসতে পারবে না, তখন কি হবে কি, আস্তে আস্তে দেখা যাবে এই পানিটা ওই পাশ দিয়ে খাল দিয়ে বিভিন্নভাবে, এটাকে নিও অ্যাঞ্জিওজেনেসিস বলে, আস্তে আস্তে কিন্তু ঠিকই ওই পারে চলে আসবে। দেখা যাচ্ছে বাঁধ আছে, কিন্তু আস্তে আস্তে নদীতে ঠিকই ওই পারে নদীতে নৌকা চলছে এবং মাছও আছে।
all these mechanisms all together একসাথে কাজ করে কিন্তু এসিপি কাজ করে। আরও অনেক মেকানিজম আছে, প্রায় 20টা মতন মেকানিজম আছে এবং এটা নিয়ে অনেক রিসার্চ চলছে। এই রিসার্চের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড আর্টিকেলস বের হয়েছে, অনেক কিছু কনসেপশন বের হয়েছে। এগুলো এটা তো একটা অ্যাপ্রুভড এখন অ্যাপ্রুভড থেরাপি ইন দ্য ওয়েস্টার্নস, আর বাংলাদেশেও এসেছে কিন্তু অনেক আগে, কিন্তু এটা বাংলাদেশে খুব একটা ফিল্ড পায় নাই। অ্যাকচুয়ালি ফিল্ড পায় নাই মানে কি, আমরা তো কার্ডিওলজিতে অত ইমপ্রুভ ছিলাম না। আমরা এখন বর্তমান যে কনভেনশনাল কার্ডিওলজির যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টেরও কিন্তু বয়স বেশি না বাংলাদেশে। অতএব এই সমস্ত নন কনভেনশন যে সমস্ত জিনিসপত্র, এটা আসতে একটু সময় লাগে। তো এগুলো আস্তে আস্তে আসবে, এখন মানুষ জানছে, ইনশাল্লাহ আস্তে 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 যখন জানতে পারবে তখন এটা নিয়েও ইয়ে করবে। অতএব তবে তখনই করবে যখন সে বেনিফিট পাবে। বেনিফিট পেলে কিন্তু রোগীরা আসবে, যখন বেনিফিট, তাহলে একজনের কাছ থেকে আরেকজন শুনবে, আসবে। যখন বেনিফিট, এখন বেনিফিট পাচ্ছে কিনা এইটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আমি হচ্ছে বাই ভার্চু আমি 1999 থেকে ইন্টারভেনশন করছি। আমি রিং লাগানো শুরু করেছি সেই জার্মান থেকে, হ্যাঁ, কোবলেন্স ইউনিভার্সিটি মিলিটারি হসপিটাল থেকে আমি পিটিসিএ করা শুরু করেছি। আজ থেকে কত বছর আগে, 26 ইয়ার্স ব্যাক, 26 ইয়ার্সের আগে থেকে। তা আমি রিটায়ার করেছি 5 বছর। এই 5 বছর আমি কিন্তু পরে কিন্তু আর রিং টিং লাগাচ্ছি না। এরপর থেকে আমি এটা নিয়ে একটু রিসার্চ করছি এবং এটা নিয়ে একটুখানি দেখছি যে আসলে হোয়াট ইজ দ্য বেনিফিট, এটার দিকে আসলে কি বেনিফিট হচ্ছে কি না। তা আমি এই আলোক হাসপাতালে কেন যদি মনে হলো আই গিভ এ প্রপোজাল টু দ্য এমডি, হ্যাঁ, মানে দিস ম্যান ইজ এ ভেরি ইন্টারেস্টিং ম্যান। আমি ওনাকে বললাম যে আমি এটা করতে চাই। খুব মানবিক মানুষ। হ্যাঁ, মানবিক মানে, হ্যাঁ। তা আমি বুক করতে চাই। তা করতে চাইলে উনি এক কথায় রাজি হয়ে গেলেন, আমি করলামও। বাই নাও আই হ্যাভ ক্রসড অ্যাবাউট 384 কেসেস, 384 কেসেস। তো এর মধ্যে 400 হয়ে গেছে, 400টা হয়ে গেছে। তো এর মধ্যে আমরা আমার কাছে কোনো ফেলিওর কেস আসেনি, শুধু এর মধ্যে ডেথ হয়েছে মাত্র 4 জনের। আফটার ডেথ কিন্তু এমআই কেসের হতেই পারে, রিং লাগালেও রিং ক্লোজ হয়ে ডেথ হয়, সার্জারি করলেও সার্জারি ডেথ হয়, কিন্তু 385 না কত বললাম, তার মধ্যে 384 কথা, 384 এর মধ্যে 4 জনের ডেথ ইজ নাথিং, ইজ নাথিং। এই ডেথ কিন্তু আর এটা ইসিপির জন্য না, এটা এমআই এর জন্য না। হয়েছে। একজন ভালো হয়ে গেছে, ভালো হয়ে গিয়ে আমি সে ঘরে চুপচাপ বসে থাকতো, সে এখন ইসিপির জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে আমার সঙ্গে ফোন করে বলছে আমি এখানে একদিন মেয়ের বাড়ির থেকে গিয়ে অন্য এক জায়গায় দাওয়াত খেতে গেছে, দাওয়াত খেয়ে হই হল্লা করে এসে রাতেবেলা সে মারা গেছে। ইটস নট বিকজ অফ, মানে আমার স্ট্যাটিস্টিক্স রাখতে হয়, আমি স্ট্যাটিস্টিক্স রাখছি। সে রাতের বেলা খাওয়া দাওয়াত খেয়ে এসে রাতের বেলা সে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, নট রিলেটেড টু দ্য ইসিপি। ঠিক আছে, কারণ তার তো অনেকগুলো ব্লক, যে কোনো একটা ব্লক ফট করে ছিঁড়ে গেছে আর এমআই হয়ে রাতে মারা গেছে। হি কুড নট সেভ। তো এটার সাথে এগুলো সম্পর্ক না, এটা যারা কার্ডিওলজিস্ট তারা ভালোই বুঝবেন, এটা জানার জনসাধারণরাও আজকাল বোঝেন যাদের জন্য অনুষ্ঠানটা, যে এটা হতে পারে। অতএব এই ইসিপির সাকসেসটা যদি প্রপারলি দেওয়া যায়, কে দেবে, কাকে দেবে, কে উপযুক্ত, এই জিনিসটা অ্যাসেস করে যদি যাওয়া যায়, মানে অ্যাকচুয়ালি মেশিন গানটা কে চালাবে, হু ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন গান ইজ ইম্পর্ট্যান্ট। এখানে যে মেশিন গানের পেছনে সে এলোপাথারি গুলি করবে নাকি টার্গেটে গুলি করবে, ফাইন টার্গেট হতে হবে, হ্যাঁ, এটাই হলো কথা। অতএব এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে হু ইজ ফায়ারিং দ্য গান, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য গানের ইটসেলফ ইজ, গান তো সব জায়গায় সমান, ঠিক আছে। এই জন্য আর কি এটাও একটা ইম্পর্টেন্ট, সব কিছুই ইম্পর্টেন্ট। সে এইটাই জিনিসটা ইট উইল কাম ইন দ্য ফিল্ড ইনশাআল্লাহ। কারণ এত বড় সাকসেস যেটা আমিও পাইনি, কারণ আমিও ইন্টারভেনশন করেছি, আমার হাতে প্রচুর লোক মারা গেছে, অন দ্য টেবিল স্ট্যান্ড বন্ধ হয়ে গেছে, 3 দিন 7 দিনের মধ্যে মাথায় স্ট্যান্ড বন্ধ হয়ে গেছে, আমারও হয়েছে অনেক। হ্যাঁ, আমি আমার এই 24 বছর স্ট্যান্ড লাগাতে গিয়ে, তো এদের তুলনায় এটা কিছুই না, এটা কিছুই না। আর কত ফিটনেস আনফিটনেসের প্রশ্ন আসে স্ট্যান্ড লাগানো এবং সার্জারি করতে গিয়ে, এখানে কোনো ফিটনেসের না। যেখানে লোকজন ওখানে গিয়ে আনফিট হয়ে আসতেছে, সে এখানে ফিট হচ্ছে। মানে when the door is closed in the PTCA table or surgery table, the ECP door opens. আচ্ছা, খুবই আধুনিকতম চিকিৎসার কথা আমরা জানছি, আমরা আসলে আশা আলো দেখতে পাচ্ছি। এবার আসবো জানতে যে আলোকের সাথে সম্পৃক্ততা কিভাবে আপনার কাছে কেন মনে হলো যে আচ্ছা এটা আলোকে শুরু করি?
না, এটা ধন্যবাদ আপনাকে, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এইটা আসলে স্যারের সাথে তো আমার দীর্ঘদিনের পরিচয়। উনি মোস্টলি কচু খেতে প্র্যাকটিস করতেন সরকারির বাইরে। এর মধ্যে আমার এখানে টেস্ট পাঠাতেন। উনি রিটায়ারমেন্টের পরে আমার সাথে কথা হলো, আন্তরিকভাবে আরও কথা হলো। কথা হওয়ার পরে বলল যে আমি তো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আমি ইন্টারভেনশনটা করতে চাই না, আমি ইসিপিটা করতে চাই। আচ্ছা আর ইসিপিটা সম্পর্কে আমার একটা ধারণা ছিল, আমি চায়নাতে দেখেছি, আচ্ছা আমি জার্মানিতে দেখেছি। আচ্ছা দেখার পরে এই জিনিসটা আমি ডাক্তার না যেহেতু খুব ভালো বুঝতে পারি না, উনি যখন আমাকে বুঝাইলেন আমি এক বাক্যে এক বৈঠকে আমি স্বীকার করে ফেললাম। আচ্ছা প্রথমে আমি ওনাকে মেশিন দিলাম, এটা আস্তে আস্তে বাড়ার পরে আবার দুটো মেশিন নিয়েছি। এটা সাকসেসফুলি স্যার 15-20-25টা পেশেন্টকে দিচ্ছে প্রতিদিন। প্রথম তো 8-10টা হইতো, এখন ডে বাই ডে বাড়ছে। এটা হয়তো আমাদের যদি এইভাবে চলতে থাকে আমাদের আরও সক্ষমতা বাড়াইতে হবে। এটা আমি মনে করি, আমি যতটুকু বুঝছি আমি ওইটুকু বলতে চাই আপনাকে। স্যার যেটা বললেন, সাকসেস রেটটা কিন্তু যিনি করতেছেন উনি কিন্তু ভালো উপলব্ধি করতে পারে না। আমরা যখন ব্যবস্থাপনা করি আমাদের কাছে কান্নাগুলো আসে। যেমন আমরা অনেক পেশেন্টকেই দেখি যে আমাদের ম্যানেজারদের, আমাদের জিএমদেরকে মিষ্টি খাওয়াই যাচ্ছে, যে খুব ভালো একটা চিকিৎসা আমরা পেলাম, 35টা কমপ্লিট হয়েছে, আমার খুব ভালো ফিল হচ্ছে। মানে 35 দিন হ্যাঁ, আসলে নিতে হয় 35 দিন ট্রিটমেন্ট। নিতে হয়। তো এইভাবে দেখা যায় যে সাকসেস রেট। আর স্যার যেটা বললেন 384 এর মধ্যে 4টা এক্সপায়ারি করছে, ওইটারও আমাদের একটা জরিপ আছে যে তাদের আসলে ওভার এজ হয়ে গেলে, 70-75-এর উপরে বয়স হয়ে গেলে, সে তো পৃথিবীর সার্ভেই, সে জায়গায় একটু থাকে, কিছু অবহেলা থাকে, যার কারণে এটা এখানে ফেলুর কেস থাকে। আসলে আমরা একটু ভালো লাগতে শুরু করলে ফলো আপে আর আসতে চাই না। আর এখানে দেখবেন যে ইসিপিটা কে দেয়, কারা আসে, যাদেরকে রিং লাগানো যায় না, মানে এনজিওপ্লাস্টি করা যায় না, যাদেরকে ওপেন হার্ট করা যায় না, ইজেকশন ফ্র্যাকশন কম থাকে স্যারদের কথায়, ওই সমস্ত রোগী যারা ফেলোর, তাদের আর চিকিৎসা নাই, একেবারে অবহেলিত হয়ে গেছে, তারাই এখানে এসে নতুন জীবন পাচ্ছে। আবার 2-4-5 বছর পরে যারা আসতেছে, 2-3 বছর পরে যে সমস্ত রোগীগুলা 3 বছর আগে যারা দিছিল বা 4 বছর আগে দিছিল, তারা যখন আসে, তাদের যে আবার যখন এসে কয়েকটা দেয় ওনার মাধ্যমে, তখন ওনারা আরও হ্যাপি হয়ে যায়। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমি মনে করি যে এটা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের নন ইনভেসিভ প্রসেস, এটা খুব ভালো, এই সিকোয়েন্সটা ভালো হতে পারে। বাংলাদেশে দিন দিন এটা ভালো হচ্ছে জনপ্রিয় এবং হচ্ছে। সারা পৃথিবীতে উন্নত দেশগুলো কিন্তু ভালো হচ্ছে। এই জন্য আলোক সবসময় মানুষের কল্যাণে কাজ করে। আমরা এই সেই ব্যাপারটা। বিষয়ে আমরা আরো জানবো। তো আমি আসবো স্যারের কাছে যে এই যে আপনারা ইসিপি দিচ্ছেন, যারা হৃদরোগে আক্রান্ত শুধু কি তারাই পাবে নাকি অন্যরাও পেতে পারে? হৃদরোগে মানে হৃদরোগ ছাড়া অন্য কোনো জায়গায় দেওয়া যায় কি না? জি। না, মেকানিজমটা কি? মেকানিজম হচ্ছে যে ধমনীকে চওড়া করা, ধমনীর সার্কুলেশনটাকে বাড়ানো। মানুষ কিন্তু বয়স বাড়ে কিন্তু এমনিতে না, যখন ধমনী সংকুচিত হয়ে আসে, সেটা লাংস হোক, ব্রেন হোক, চোখ হোক, লিভার হোক, সব কিছু ধমনী যখন সংকুচিত হয়ে আসে, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এ পারসন গেটস এজড। ঠিক আছে? এবং ওয়াই এ পারসন বিকামস ডিজিজড। তাহলে দেখা যাচ্ছে এইটা আমি যদি সব জায়গার সার্কুলেশন বাড়িয়ে দেই, তাহলে সবগুলোই কিন্তু রিজুভিনাইজেশন হচ্ছে। যেমন আমার এখানে প্রায় 10টা মতন সিভিয়ার পেশেন্ট ট্রিটমেন্ট পেয়েছে, যাদের ব্রেন স্ট্রোক হয়েছে, ইস্কেমিক স্ট্রোক হয়েছে, মানে যাদের হার্টে ধমনী ব্লক হয়ে গিয়ে ইস্কেমিক স্ট্রোক হয়েছে, এবং তারা মোটামুটি কোনো রকমভাবে আমাদের কাছে আসতো, মাঝামাঝি গিয়ে তারা লাঠি নিয়ে হাঁটতো, যাওয়ার সময় লাঠি ছাড়া হেঁটে চলে গেছে এই ইসিপি দেওয়ার পরে। কারণ ওই একই জিনিস, অ্যাকচুয়ালি যে জায়গাটা মরে গেছে ব্রেনের, ওটা তো আমি রিভাইভ করতে পারবো না। কথা যে তার চারিপাশে যে সমস্ত ক্যাপিলারিজগুলো সাপ্লাই দিচ্ছে, এইগুলোকে আমি ওয়াইড করে দিয়েছি, সার্কুলেশন বাড়িয়ে দিয়েছি, অতএব ওইগুলো সব অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এই যে নার্ভ অ্যাক্টিভেশন যেগুলা, এই নার্ভ অ্যাক্টিভেশনের জন্য তার যে ট্রিটমেন্ট, যে আমরা যে এত ফিজিওথেরাপি দিই, এগুলোকে ওই নার্ভগুলোকেই তো চাঙ্গা করার জন্য, তো ওই নার্ভগুলো চাঙ্গা করতেছি যে আমি সিসিপি দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের একজন, আমি নাম বলা উচিত না কারো, হি ইজ অ্যাবাউট চেয়ারম্যান সাহেব, ওই যে আমাদের আসান, তা হি ইজ অ্যাবাউট 80 ইয়ার্স। তার কিছু ব্রেনে, হ্যাঁ তার থাইল্যান্ড থেকে তিনি ব্রেনে কিছু ইমপ্ল্যান্টেশন করে আসছেন, মানে ইমপ্ল্যান্টেশন করে আসছেন, এবং হি ইজ অলমোস্ট একটা ডেড ম্যানের মতন আসতেন আমাদের কাছে। তা ওইখানে তারা ইসিপি রিকমেন্ড করলো,
মানে যে ইমপ্ল্যান্টেশনটা করেছেন তার সার্কুলেশনটা পাচ্ছে না সে। তো ওখানে গিয়ে ওখানে 2-3টে ইসিপি দিয়ে বললো যে বাংলাদেশে আমরা খোঁজ নিয়েছি যে বাংলাদেশে ইসিপি আছে, তুমি 3 মাস ধরে ইসিপি দাও, অল্টারনেট ওয়েতে ইসিপি দাও, দেখো দেখো কী হয়। তোমার যে আমরা ব্রেনের যে টিস্যু ইমপ্ল্যান্ট করলাম, এই যে টিস্যু ইমপ্ল্যান্টটা যদি সার্ভাইভ করে, ইউ উইল ইমপ্রুভ। তাহলে স্যার ডিমেনশিয়া থেকে এটা ব্যবহার করা যাবে কিনা? অফকোর্স ডিমেনশিয়াতে ব্যবহার করা যাবে, ডিমেনশিয়াতে ব্যবহার করা যাবে, আলঝেইমার্সে ব্যবহার করা যাবে, ডিমেনশিয়াতে ব্যবহার করা যাবে, আরও অনেক কিছু আছে, আমি তো একটা দুইটা বললাম। তো ওনাকে আমরা দিলাম, সে একদম আমি নিজেও কিন্তু খুব ইন্টারেস্ট ফিল করছি আসলে। ডেড ম্যানের মতন এসে উনি পরে নিজেই হুইল চেয়ারে এসে আমার স্টাফদের সাথে গল্প করতে বসে বসে করে এখন আর দেন না। উনি অনেক দিন দিয়েছেন, 1 বছর ধরে দিয়েছেন উনি। পরে তো হেঁটে গেল, পরে তো হেঁটে চলে গেছেন। আচ্ছা, উনি পরে হেঁটে গিয়েছেন। হেঁটে চলে গেছেন। যেহেতু আসলে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এখন বেড়েছে, এখন কিন্তু আমরা 80 ইয়ার্স 84 ইয়ার্স জানি যে অনেকে কিন্তু অনেক ডাক্তাররা রয়েছেন প্র্যাকটিসও করছেন। তো আসলে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে এই মানে এই সেবাটা আমাদের বাংলাদেশ থেকে দেয়া হচ্ছে, যারা এই বয়সের আছেন তাদের জন্য আজকের জন্য এটা অনেক বড় একটা মেসেজ যে এতগুলো ক্ষেত্রে আসলে ব্যবহৃত এই যে হচ্ছে। আমি একটু আগে বলেছি, একটু আগে আপনি বললেন যে যে কারা আর কি কি বেনিফিট পায়, যারা যেমন এই যে যাদের লিভার লাংসের ওষুধ আছে, স্কিন, বিশেষ করে স্কিনের জন্য, স্কিনের প্রবলেমের জন্য, ইভেন তাহলে সিওপিডি থেকে ব্যবহার করা যাবে কিনা? এটাতে ব্যবহার করা যাবে না, করা যাবে না কেন? করা যাবে না এমন কোনো জায়গা নেই। করা যাবে না শুধু 2-3টা জায়গা আছে, যেমন যে হার্টের যদি কোনো অ্যাকিউট ভালভুলার প্রবলেম থাকে, কারণ আমি তো ব্লাডটা পাম্প করে হার্টে দিচ্ছি, আউটার ভালভে গিয়ে ওখানে বাড়ি খাচ্ছে, তারপর সে করোনারি আর্টারিতে যাচ্ছে এবং রিবাউন্ডস করছে। ওইখানে যদি হার্টের অ্যাওর্টিক ভালভ যদি রিগার্জিটেট করে, তাহলে আমি আলটিমেটলি ভেন্ট্রিকেলকে পাম্প করে ভেন্ট্রিকেলকে বড় করে দিচ্ছি। এই একটা ওয়ান অফ দ্য কন্ডিশন যেখানে দেওয়া যাবে না। কার্ডিওমায়োপ্যাথি থাকলে দেওয়া যাবে না। আর যদি কন্টিনিউয়াস অ্যারিথমিয়া, রিকারেন্ট অ্যারিথমিয়া হয়, তাহলে মেশিনটা সাপোর্ট দেয় না। আর মেশিনটা তো সিগন্যাল নিয়ে তার মানে এটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কার কাছ থেকে এই ব্যাপারটি নিচ্ছেন, কোন ডাক্তারের কাছ থেকে কিংবা কোন প্রফেসরের কাছ থেকে, কোন চিকিৎসকের কাছ থেকে, এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হ্যাঁ, এটা সম্পর্কে আসলে সঠিক নলেজটা অনেক বেশি থাকতে হবে। আমি আসবো লোকমান স্যারের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আলোকে আমরা শুনেছি যে অনেক সুবিধা বঞ্চিত রোগীদের জন্য, মানুষের জন্য অনেক ব্যবস্থা রয়েছে। তো কেন আপনার মনে আসলে ডাক্তাররা সাধারণত এইসব ব্যাপারে খুবই কর্ডিয়াল বেশি থাকে, কারণ যেহেতু আমরা মেডিকেল কলেজ থেকে অনেক কিছু দেখে আসি। তো আপনার কবে থেকে মনে হলো যে আমি এইখানে সুবিধা মানুষের জন্য স্বাস্থ্যসেবা দিতে চাই, কিংবা কিভাবে আসলে স্টোরিটা কি? ধন্যবাদ আপনাকে। যে আমি যখন মোস্টলি হসপিটাল যখন করলাম প্রায় 10 বছর, তখন দেখতাম যে কিছু রুগী আমাদের হসপিটালে চিকিৎসা নিতে পারে না। আর বিভিন্ন সমাজে গেলে এই গরিবদের কথাটাই আসে যে আপনারা তো শুধু ধনীর জন্য চিকিৎসা দেন। আসলে আলোকটা হলো ধনী এবং গরিবের জন্য, এটা উভয় মানুষের জন্য। ধনী মানুষরা গেলে সাধারণ মূল্যে দিবে, যেমন ওনার ইসিপি 35 দিন দিবে 1,20,000 টাকা। আর গরিব হলে হয়তো আমরা 10-20 হাজার টাকা ডিসকাউন্ট করি। এইটা এরকম। আমি আরও সুন্দর করে বলতে চাই যে আমাদের যারা সুবিধা বঞ্চিত মানুষ, তাদের জন্য একটা ফ্যামিলি হেলথ কার্ড দেওয়া হয়। আচ্ছা, এটা একটা কার্ড পরিবারের জন্য। সেটা শ্রমিক শ্রেণী, একবারে নিম্ন শ্রমিক শ্রেণী, যারা রিক্সা ভ্যান চালায়, মার্কেটে মজুরির কাজ করে, বাসাবাড়িতে আয়াবুয়ার কাজ করে, দারোয়ানের কাজ করে, এই সমস্ত আমরা বিশেষ বিবেচনায় কার্ড দিচ্ছি। আমরা মনে হয় 1-1.5 হাজার কার্ড, 1200-1300 কার্ড এতদিনে দিয়েছি। আমাদের লক্ষ্যমাত্রা হলো 20,000 কার্ড দেবো। 20,000 পরিবার আলোকের অন্তর্ভুক্ত থাকবে। তারা কি পাবে? তারা যেমন ওনাদের মতো প্রফেসরদের ভিজিট হলো 1200-1500 টাকা, এইটা অপেক্ষাকৃত কম পাবে। আর আমাদের কিছু ডাক্তার থাকে, কনসালটেন্ট, যারা জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, এদের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে। আমাদের সাথে পেইড কিছু ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তার, গাইনোকোলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, মেডিসিন, এরকম। তাদের ধরেন মেডিকেল অফিসার মানে আইএমও বা ইএমওদের ভিজিট হলো 300, ওইখানে 50 টাকায় দেখাইতে পারবে। আর যাদের ভিজিট 700-800 টাকা, তাদেরকে 200 টাকায় দেখাইতে পারবে। আর যাদের 1000-1200, ওটা 300 টাকায় দেখাইতে পারবে। আর টেস্টের জন্য এটা সাধারণ মানুষের জন্য যেখানে 1000 টাকা, সেটা গরিব মানুষ 600-700 টাকায় করাইতে পারবে। যে সমস্ত অপারেশন ধরেন 70-80 হাজার, 1 লাখ টাকা, ওটা 30-35 হাজার টাকায় করতে পারবে। এইটা হলো গরিবের জন্য। আপনি ক্যালকুলেশন করে দেখবেন, এটা কিন্তু সরকারের চেয়ে কম। সরকার যেমন, আপনি যদি গভর্নমেন্ট অফিসার হন, আপনার বেতন ভাতা আছে, আপনার ওটির বিল আছে, সব কিছু মিলে একটা সিজারিয়ান বিল যদি, আপনার সাবজেক্ট নেই বলে, একটা সিজারিয়ান বিল যদি
আমাদের কাছে যেটা 70-80 হাজার টাকা হয়, সরকার ওটা ফ্রি। কিন্তু সরকারের কিন্তু একটা মূল্য আছে, ওটা কিন্তু 35-40 হাজার টাকা হয়। তো সেই জায়গায় যদি 25-30-35-এর মধ্যে যদি একটা মা চিকিৎসা পায়, এটা কিন্তু নমিনাল মূল্যে। আর এই গরিব শ্রেণীর জন্য আমাদের 10টা বেড অ্যালোকেট করা আছে, এটা অর্ধেক মূল্যে পাবে। বেড ভাড়া 3,000 টাকার জায়গায় 1,500 টাকা পাবে। অর্থাৎ আমরা এই 20,000 পরিবারের যদি আমরা একটা সময় দায়িত্ব নেই, ওরা সুন্দরভাবে এই 80,000 মানুষ বা 90,000 মানুষ আমাদের মাধ্যমে সেবা পাইতে পারে। আমি প্রথমত হলো মুসলমান, দ্বিতীয় হলো স্বাস্থ্যকর্মী। আমি মনে করি যে আমার সৎকর্মগুলাই পরকালে কাজে লাগবে, ওই প্রত্যয় থেকেই মানুষের কল্যাণে কাজ করা। তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমরা হয়তো কিছু কম পয়সায় সার্ভিস দিচ্ছি, একেবারে নামমাত্র মূল্যে। যেহেতু আমাদের কনসালটেন্ট আমাদের সাথে নিবিড়ভাবে কাজ করছে, হসপিটাল সুন্দরভাবে চলছে, এই যে মানুষগুলো আসতেছে প্রতিদিন, এখন যে এই যে 1-1.5 হাজার কার্ড গেছে, তাতে 20-21 জন করে রুগী আসতেছে। তাতে আমাদের কাছে খুব বেশি ভার মনে হচ্ছে না। আমরা 100-200 রুগী আমরা প্রতিদিন দেখাতে পারবো এই জায়গায়, দুস্থ মানুষদের, গরিব মানুষদের। খুবই খুশি হলাম, মানে আপনাকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আবারও স্যারের কাছে আসবো, আবার ইসিপিতে চলে যাব। স্যার, হৃদরোগে আক্রান্ত কি ধরনের সিমটম, কি ধরনের সমস্যা হলে আসলে আমরা জানবো কিংবা বুঝবো যে আসলে তখন ইসিপি নেওয়া যাবে, যদি সাধারণ মানুষদের উপযোগী করে একটু বলতেন। আচ্ছা, আসলে এটা এখন একটা বলি যে এটা একটা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির একটা রিকমেন্ডেড ট্রিটমেন্ট। হ্যাঁ, এটা আসলে FDA অ্যাপ্রুভ করেছে 1995-এ অ্যাপ্রুভ করেছে। আর নাও ইট ইজ অলসো কাভার্ড বাই ইন্স্যুরেন্সে কতটুকু কাভার্ড সেটাও একটা কতগুলো ক্লজ আছে, এবং এটার জন্য একটা ইন্ডিকেশনটা হচ্ছে যে ক্রনিক স্টেবল অ্যানজাইনা, যাদের কিছু দূর গেলেই হাঁটলে ব্যথা হয় এবং দাঁড়ালে ভালো হয়ে যায়, এই একটা স্টেজ একটা আছে। যেমন এই ক্রনিক স্টেবল অ্যানজাইনার যে গাইডলাইনে সেখানে দেখা যাচ্ছে ক্লাস 2B যারা, তাদের হচ্ছে এরা দে আর এলিজিবল টু গেট দ্য ট্রিটমেন্ট। নাম্বার 2, আর কারা কারা পারবে, যেগুলো হচ্ছে রিফ্র্যাক্টরি অ্যানজাইনা, যাদের পিসিআই করা হয়েছে, সার্জারি করা হয়েছে, তারপরেও কিন্তু তাদের ব্যথা যাচ্ছে না, তাদের কিন্তু পিসিআই করা হয়ে গেছে তারপরে ব্যথা যাচ্ছে না, তাদের জন্য করা হয়েছে, তাদেরও করা যেতে পারে, তাদেরও করা যেতে পারে। আর যারা ইজ নট ফিট ফর পিসিআই এবং সার্জারি, অনেক কেস ইজ নট ফিট ফর পিসিআই, ইভেন দেখা গেছে যে একটা সিকেডির পেশেন্ট ইজ নট, সিম্পল সিকেডির পেশেন্ট ইজ নট ফিট ফর পিসিআই অর সার্জারি, এবং আর অনেক কোমরবিডিটি যার জন্য সে ফিট না, এবং ইভেন একটা এজেড পার্সন ইজ নট ফিট ফর সার্জারি। হ্যাঁ, সিম্পল এজেড পার্সন কোমরবিড কন্ডিশনে সে ইজ ফিট ফর ইসিপি, ইভেন 80 ইয়ার্সের জন্য সে ইজ ফিট ফর ইসিপি। তবে যে who will be benefited by PCI and surgery, he must not be given ECP, কারণ he must try that the initial recommended treatment, specific treatment, that is intervention and surgery, এটা করা উচিত। যে করতে চায় না, আমি করবো না, আমি ওটা করবো না, আমি কাটতে চাই না আমার বুক। বহুত লোক আছে যে আমি বুক কাটতে চাই না। আমার কাছে এমন একটা লোক আসছে, ইয়াং ছেলে আসছে, যে তার একটা ডিসক্রিট লেশন, 80-90% একটা ডিসক্রিট লেশন, এলএডিতে একটা লেশন, একটা মানে একটা বড় ধমনীতে লেশন, সে ইয়াং ছেলে, তুমি যাও বাবা গিয়ে একটা রিং লাগায় আসো। লাগাবে না। আচ্ছা, লাগাবে না তো লাগাবে না, কেন লাগাবে না? আমি তাকে 2 সপ্তাহ থেকে একটা মোটিভেট করলাম যে তুমি একটা রিং লাগায় আসো। আমি ঠিক আছে, আমি তোমাকে, তুমি আমার কাছে ট্রিটমেন্ট করো, আমি তোমাকে রিংটা লাগাই দেই, তাও সে রিং লাগাবে না, সে আমার ইসিপি করবে। এবং হি হ্যাজ কমপ্লিটেড ইসিপি ইয়েস্টারডে। সে, আমি বললাম যে তুমি তো জোর করে ইসিপি নিলা, হ্যাঁ, আমার কাছ থেকে, তো তুমি কেমন আসছো আসলে? স্যার, আমি তো ভালো আছি, অসুবিধা নেই। তা আমি যে তুমি কিন্তু রেডি থাকো, যে কোনো মুহূর্তে তোমার রিং লাগাতে বললে কিন্তু এর পরের বার, তুমি তো ইসিপি দিছো, তোমার কথা আমি শুনছি, এর পরের বার কিন্তু তুমি রিং লাগাবা। ঠিক আছে স্যার, পরের বার রিং লাগাবো। কারণ ও রিং লাগালে ভালো হবে, ভালো থাকবে। কারণ ওর সবচেয়ে একটা জিনিস কি, যে সার্জারি, যে সমস্ত বয়স্ক লোকজন সার্জারি করার পরে কিন্তু আগ পর্যন্ত যতটা রুগী না হয়, করার পরে আরও বেশি রুগী হয়ে যায়। ডায়াবেটিক পেশেন্টগুলো, অন্য অন্য কোমরবিড পেশেন্টগুলো আরও পেশেন্ট হয়ে যায়। মানে কাশি একটা দিতে পারে না, একটা মন খুলে হাসতে পারে না, একটা বাচ্চা নাতিটাকে কোলে নিতে পারে না, বিকজ অফ লার্জ বার্ডেন অফ দ্য সার্জারি। সেইখানে একটা ইসিপি, সে মনে হয় যেন আমি একটু খেলাধুলা করে আসলাম, হ্যাঁ, খেলাধুলা করে সে ফিজিক্যাল ফিটনেস গেইন করে আসলো। অর্থাৎ হি ডাজন্ট নিড টু চেঞ্জ হিজ প্রফেশন। ইভেন যে সাইকেল চালাচ্ছে, যে ভ্যান চালাচ্ছে, সে ভ্যান চালাতে যে ইসিপি নিয়ে আবার ভ্যান চালাচ্ছে, এইটি হচ্ছে বিরাট একটা অ্যাচিভমেন্ট।
বিকজ এখানে কাটা নাই, ছেঁড়া নাই, ফুটা নাই, সুই নাই, সুতা নাই, কিছুই নাই। তো অতএব সে এটাকে একটা প্রথমে মনে পড়ে একটু ভয় পায়, তারপরে যে দেখে যে আরে এটা তো একটা অন্য ধরনের জিনিস। তা আর হাউ ইট ইজ ওয়ার্কিং, মানে সে বলবে যে আমি কি করে বুঝবো, মানে আমি তো বুঝবো না, তুমি কি করে বুঝবা, তুমি আমাকে বলবা যে কাজ করতেছে কিনা। বাট আই গিভ ইউ অনলি 7 days টাইম, 10 days টাইম। 10 days টাইমের মধ্যে তুমি যদি বোঝো যে এটা কাজ করছে তাহলে দিও, আর নাহলে দিও না, স্ট্রেট কথা। হ্যাঁ, ও কেউ 7-8 দিনের মধ্যে সে তো লাভ দিয়ে ওই ওভারব্রিজ পার হয়ে চলে যায়। লাভ দিয়ে ওভারব্রিজ পার হয়ে চলে যায়, তখন আমার তো কিছু বলার থাকে না। দু একজন থাকে যে আমি তো সিটি এনজিওগ্রাম করে আসছি, আমার এই ব্লক ছিল, আমি 35 days দিছি, আমি এখন দেখতে চাই যে আমার কতগুলো ক্লিয়ার হলো। তো এরকম আমরা 8টা কেস পেয়েছি। 8টা কেসে আমাদের রেজাল্ট খুব ভালো, যে না সিগনিফিক্যান্ট রিডাকশন অফ দ্য, কেন কিভাবে হলো আমি জানি না। হয়তো আরও কিছু টেস্ট আছে যে কী পরিমাণ আমরা যদি নিউক্লিয়ার মেডিসিন টেস্টগুলো করতে পারতাম, যে কী পরিমাণ সার্কুলেশনটা ইমপ্রুভ করেছে, এগুলো করতে পারলে আমরা বুঝতে পারতাম যে সমস্ত জায়গায় যে ট্রেসার এলিমেন্টগুলো আগে যেতে পারতো না, হ্যাঁ, বিকজ অফ ইস্কেমিয়া, হয়তো এখন সেগুলো যেতে পারছে, সেগুলো আমরা প্রুভ করতে পারবো ইনশাল্লাহ ইন ফিউচার। স্যার আসলে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, একদম দর্শকদের উদ্দেশ্যে একটা টেক হোম মেসেজ, একদম একটা শব্দে। একটা শব্দ হচ্ছে কি, যে একটা শব্দ বলতে যাচ্ছি যে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর মানুষ যখন হতাশ হয়ে যায়, হতাশ হওয়ার কিছু নাই, আশা দেখতে হবে। হতাশ হওয়ার কিছু নাই। যেটা মেরে ফেলবে যে হার্ট অ্যাটাক, এটা কেউ ঠেকাতে পারবে না। তারপরে যে বেঁচে যাবে তার জন্য অনেক সুন্দর সুন্দর চিকিৎসা আছে, পিসিআই আছে, মানে পিটিসি মানে রিং পড়ানো আছে, সার্জারি আছে। যাদের এগুলো ক্ষমতা নাই তাদের চিকিৎসা আছে, চিকিৎসা দিয়েও তারা যারা একটু ভালো কিছু করতে চায় তাদের জন্য ইসিপি আছে। ইসিপিটা অবশ্যই, যার কিছুই নাই তার জন্য ইসিপি আছে, যে করতে চায় না তার জন্য ইসিপি আছে। ইসিপি সব দিক দিয়ে ভালো এই কারণে যে ইন্টারভেনশন নাই, কাটাছেঁড়া নাই, এট দ্য সেম টাইম সাশ্রয় ব্যাপার একটা ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে। গরিব দেশের জন্য অবশ্যই এটা এত অল্প 1/3 পয়সার মধ্যে হয়ে যাচ্ছে একটা ট্রিটমেন্ট। ইটস এ বিগ ম্যাটার। একটা সেন্টেন্সে আলোক ভবিষ্যতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরো কি করতে চায়? আলোক সবসময় সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে, সেটা সীমিত আকারে। আমরা যদি চিন্তা করি, সবসময় মাথায় রাখি যে 10% মানুষ যেন, সুবিধাবঞ্চিত মানুষ আলোকের সেবা পায়। আর আজকে আমি এখানে আসলাম আপনার মাধ্যমে বার্তা দিতে চাই, মানুষের জীবন একটা, উনি অসুস্থ হয়ে গেলে সংসারটা একবারে নিঃস্ব হয়ে যাবে। সেই জন্য সেটা যে কোনো ধরনের হোক, বছরে অন্তত একটা মানুষের একবার হেলথ চেক আপ করা উচিত। আমরা যদি 30-35-এর পরে একটা বছরে একবার হেলথ চেক আপ করি, তাহলে সুস্থ থাকার উপায় আছে। আমাদের ডাক্তাররা চিকিৎসা দিয়ে সুস্থ জীবন দিতে পারবে। এই জন্যে আলোক সবসময় বলে, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সুস্থ জীবন সুন্দর পৃথিবী, খুব সুন্দর। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন। শুধু দর্শক, আজকের আলোচনা থেকে খুব সুন্দর একটি কথা বলবো, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। তাই আসুন আমরা সবাই সুস্থ থাকার জন্য সচেতন হয়ে চেষ্টা করি। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।